এই স্টক মার্কেটে বন্ধুরা একটা অদ্ভুত জায়গা। এই স্টক মার্কেটে এক একটা কোম্পানি এক একটা স্টক পড়ে থাকে বছর পর বছর, কোনোদিন কেউ ছোঁয়েও না, দেখেও না, ইনভেস্টারও তাকায়ও না ফিরে। আবার কোনো দিন হঠাৎ করে কোনো একটা জাদুকাঠির ছোঁয়াতে সেই সব কোম্পানিগুলো লাফিয়ে ওঠে, এবং যখন লাফিয়ে ওঠে তখন সব ইনভেস্টার ঝাঁপিয়ে পড়ে, আর যখন পড়ে থাকে তখন সবাই ওখান থেকে সেল করে বেরিয়ে যায়। এই হলো স্টক মার্কেটের গল্প। স্টক মার্কেট গল্পটা কেন বললাম, তার কারণ হচ্ছে আজকে খুব ইন্টারেস্টেড একটা কোম্পানির কথা নিয়ে বলতে যাব। কোম্পানিটা অ্যারোস্পেস ডিফেন্সের উপর কাজ করে, কোম্পানিটা ক্লিন এনার্জির উপর কাজ করে, কোম্পানিটা গ্রিন এনার্জির উপর কাজ করে, নিউক্লিয়ার রিয়েক্টর রয়েছে কোম্পানিটা দুর্দান্ত বিজনেস রয়েছে, অথচ ফান্ডামেন্টাল তেমন ভালো নয়। অদ্ভুত একটা কোম্পানির কথা নিয়ে বলতে চলেছে। কোম্পানিটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। স্বাগত জানাচ্ছি ইনস্টাগ্রামের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখবে, পুরোদের অজস্র লাইক কমেন্টস মুগ্ধ করে। খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে যাবো। একটা এমন অ্যারোস্পেস ডিফেন্সের কোম্পানির কথা বলতে যাবো, সেই কোম্পানিটা প্রেজেন্টলি আদানি কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে। আদানি কোম্পানি থেকে 15,000 কোটি টাকার একটা বিশাল বড় অর্ডার পেয়েছে। কোম্পানি বেসিক্যালি বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করে, এবং প্রেজেন্ট অর্ডারটা এসছে অ্যামকা থেকে। অ্যামকা দিয়ে এই কাজটা শুরু করেছে। অ্যামকা কি সেটা নিয়ে বলবো, তার পরবর্তীকালে কোম্পানির বড় বড় ক্লায়েন্ট আছে তাদের ডিটেলস বলবো, কোম্পানি ফান্ডামেন্টাল বলবো, কোম্পানি ম্যানেজমেন্ট কি প্রজেকশন দিয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং তার পরবর্তীকালে আমার নিজস্ব মতামত সেগুলো নিয়ে কথা বলবো। সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং। Please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. আশা যাক খুব ইন্টারেস্টিং জায়গাতে কথা বলতে চলেছি। সেই কথা বলার আগে মাঝখানে একটা ছোট্ট কথা বলার, সেটা হচ্ছে বই কিন্তু আমি ফ্রিতে গিফট করি অনেককে, কিন্তু এটা নিয়েও একটা প্রশ্ন আসছে, যেরকম আজকের জগতের প্রশ্ন, যেখানে সন্দেহ সব জায়গায় খুঁজে বেড়ানো। একজন কমেন্টে লিখলেন যে এই যে বই আপনি দেন এটা কি স্পেসিমেন কপি? অর্থাৎ স্পেসিমেন কপি মানে জানবেন ব্যাপার, সেটা ধরুন কোনো প্রফেসর বা কোনো স্কুল টিচার তাদেরকে বড় বড় পাবলিশিং কোম্পানি থেকে ফ্রিতে কিছু বই দেয় স্পেসিমেন বলে, যেন বিক্রি করতে না পারে। তো উনি ভেবেছেন যে এটা বোধহয় স্পেসিমেন। ব্যাপারটা আমি একটু খুলে বলা দরকার চট করে। সেটা হচ্ছে এই ধরনের বইগুলো যেগুলো আমি কিনি, আপনারা যেরকম ভাবে অনলাইনে বই কেনেন, কলেজ স্ট্রিটে গিয়ে আমার পক্ষে কেনা সম্ভব না, একেবারে সময় থাকে না, সেই জন্য বেশি দামই আমাকে বইগুলো কিনতে হয়। এবং কেনার পরে আমার যে রোগটা রয়েছে, সে মাঝে মাঝে যারা দুস্থ মানুষ বা যারা খুব মেধাবী বা পড়াশোনা করতে চাইছে শেয়ার মার্কেটে অন্তত, তাদের জন্য যদি কিছু একটা বইয়ের ব্যবস্থা করতে পারি, যেরকম একটা এই বইটা টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের উপরে, এখানে না আমাকে অথর 10 পয়সা কমিশন দেয়, না এখান থেকে কোনো স্পেসিমেন কপি যেটা আমি বিক্রি করে আমার ব্যাপার না, ডাইরেক্টলি অ্যামাজন, ফ্লিপকার্ট বা এরকম কোম্পানি থেকে অর্ডার করি, একেবারে ক্যাশ মেমো থাকে, এরপর থেকে দরকার পড়লে ক্যাশ মেমো পাঠিয়ে দেবো। তো এইগুলো দিয়ে আমি নিজের মনে একটা আনন্দ পাই যে এটাতে একটা ভাল লাগে নিজের, সত্যি কথা বলতে গেলে। এটা আজকের অভ্যাস নয়, যখন ছোট থেকেই অভ্যাস রয়েছে। তো এইভাবে দিয়ে তোমরা যারা উৎসাহী, একজন সবাইকে পারবো না, আমাকে একটুখানি কমেন্ট জানাবে। আমাকে বলেছিল আগের বারে, কিন্তু সেইগুলো সব দেওয়া মানে এখন এমন পরিস্থিতি, বিভিন্ন কাজে রয়েছি, বুঝতেই পারছো, তার সময় চ্যানেলও একাধিক খুলতে হয়েছে। কারণগুলো কি সবই পরে বলবো। এখন ঘটনা যেটা, আমাকে একটু ঠিকানাটা জাস্ট কমেন্টে লিখো, বা সবচেয়ে ভালো হয় লিখে দিও কমেন্টে, আমি মেল করেছি, আমি সেখান থেকে ঠিকানাটা খুঁজে নেবো। সবাইকে পারবো না, একজন দুজনকে করে দেবো আমি, এবং দিয়ে যাবো যতকাল ধরে আমি পারবো, যতদিন পর্যন্ত আমাকে ঈশ্বর ক্ষমতাটা দেবে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সবসময় সঙ্গে রয়েছে, সেই জন্য এটুকু করতে পারছি, না হলে এটা সম্ভব হতো আমার করা। কিন্তু করে যে আনন্দ পাওয়া যায় তার তো মূল্য নেই, তার মূল্য মানে বের করা মুশকিল। খুব ইন্টারেস্টিং জায়গায় আসবো, সেটা হচ্ছে আজকে কোম্পানিটার নাম কি। কোম্পানির নাম হচ্ছে এমটার টেকনোলজি। এই এমটার টেকনোলজিকে আজ থেকে বহুদিন আগে বলেছি এবং কন্টিনিউ বলে আসছি। ফান্ডামেন্টাল ভালো না, কিন্তু বিজনেস দুর্দান্ত। কোম্পানি বেসিক্যালি প্রেজেন্ট যে অর্ডারটা পেয়েছে আদানি থেকে, আদানি অ্যারোস্পেস এবং ডিফেন্স থেকে 15,000 কোটি টাকার যে অর্ডার এসছে, অর্ডারটা এসছে অ্যামকা। অ্যামকা কথার অর্থ হচ্ছে, যদি আমি বলি, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এই এয়ারক্রাফট তৈরি করার ব্যাপারে কিন্তু কোম্পানিটা বেশ ভালো। কোম্পানির হাতে টেকনোলজি রয়েছে, কিন্তু টাকা নেই। এটা কিন্তু একটা বড় ধাক্কা ছিল কোম্পানি। ইন্টারেস্টিং কথাগুলো বলতে যাচ্ছি, ভালো লাগবে, কারণ গল্পের আকারে বলবো, একটার পর একটা বিষয়কে নিয়ে বলতে যাচ্ছি। যেমন প্রথম ঘটনা বলবো, কোম্পানিটা শুরু করেছিল অনেক আগে থেকে। যেহেতু আমি কোম্পানির সঙ্গে রয়েছি, বলতে স্টাডি করেছি বহুদিন ধরে, তো কোভিড আগে পরে সময়টা সবটাই আমার জানা। যেরকম কোভিডের আগে কোম্পানিটা কিন্তু ভালো চলছিল, তার পরবর্তীকালে যেরকম হয় পড়লো। এবারে এখানে একটা ব্যাপার দাঁড়ালো, ব্লুম এনার্জি এদের সবচেয়ে বড় ক্লায়েন্ট ইউএসএ। এরা ক্লিন এনার্জি, গ্রিন এনার্জির উপর কাজ করে। তো কোম্পানিটা যখন এদেরকে অর্ডার দিত, কিন্তু অর্ডারটা একটা সময় পুরো বন্ধ করে ফেললো প্রায়। তখন কোম্পানি দেখলো যে টোটাল কোম্পানির একটা কোম্পানির উপর আমরা দাঁড়িয়ে, তাহলে আমাদের কিন্তু পাল্টাতে হবে। তো ওনাদের যিনি ম্যানেজমেন্টের যে প্রধান রয়েছে, তিনি বললেন যে না, তার কাজ করো, আমরা একটু চেঞ্জ করি। আস্তে আস্তে তার মুভমেন্ট কিন্তু ইন্ডিয়ার দিকে হয়ে গেল। ইন্ডিয়ার আগে কাজ করতো, ছোট ছোট কাজ করতো, বড় লেভেলে কাজ করতো, 2 কোটি, 5 কোটি, 10 কোটি কাজ করতো। এবারে কোম্পানিটা যেটা কাজ করলো, সেটা হচ্ছে ইসরোর সঙ্গে। আমরা রিসেন্ট যে নিউজ রয়েছে, সেরকম আমরা খবর জেনেছি, সেটা হচ্ছে চন্দ্রযান মিশন। এই চন্দ্রযান মিশন 2
এবং মঙ্গলযান, এই দুটো ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটি প্রোপালশন এবং ইলেকট্রো নিউম্যাটিক সাবসিস্টেম এগুলোর উপরে কিন্তু কোম্পানিটা প্রচুর কাজ করে, এবং সেই যন্ত্রযানের মধ্যেই ছিল এই পার্টগুলো। হয়ে গেল কাজ শেষ। শুধু এখানে বলে না, ইসরোর সঙ্গে কাজ করছে, ডিআরডিওর সঙ্গে কাজ করছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সঙ্গে কাজ করছে, বড় ইঞ্জিন লেভেলে যে ইঞ্জিনগুলো মোটরটা তৈরি করার চেষ্টা এরা করছে, এবং বহু লেভেলে কাজ এগিয়ে চলেছে। এছাড়া যে কাজটা করছে, ডিআরডিও বেশ কিছু প্রজেক্টে এটা কাজ করছে, ইন্ডিয়ান আর্মি ফোর্সের সঙ্গে এটা কাজ করছে, বেশ কিছু প্রজেক্টে কাজ করে দিয়েছে। আরেকটা খুব মজার কথা না বলার, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে মুভ করছে। একটা ক্লায়েন্ট কনসেন্ট্রেশন লেভেল থেকে ওরা মুভমেন্ট করে টোটালি ডিফেন্স এবং অ্যারোস্পেসের উপরে কিন্তু নজরদারি শুরু করেছে। সেখানে তো বোঝা গেল খুব ইন্টারেস্টিং ব্যাপার, বেশ কিছু কাজ শুরু করে দিয়েছে, প্রিসাইজ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের উপর কাজ করছে। করতে করতে আরেকটা বিষয়টা নিয়ে এরপরে বলবো, সেটাও খুব মজাদার। তার আগে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু যেটা বলা হয় অ্যারোস্পেসের উপরে প্রচন্ড ঠান্ডা, সেই ঠান্ডাতে সাধারণ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট গুলো জমে যাবে। মানে মোটামুটি ধরে নাও 200, 300, 350 ডিগ্রি মাইনাস টেম্পারেচার মিনিমাম, সেখানে সাধারণ যন্ত্রপাতি ফ্রোজেন হয়ে যায়, জমে যায়। সেখানে এই কোম্পানি ক্রায়োজেনিক সিস্টেম বলে, ক্রায়োজেনিক সিস্টেমটা হচ্ছে -273 ডিগ্রি বা তার বেশি টেম্পারেচারে কাজ করার সিচুয়েশন। সেখানে রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি কিন্তু এই কোম্পানি রয়েছে, এরা কিন্তু ক্রায়োজেনিক স্তরে কাজ করছে, এবং এক ধরনের এরা মেশিনগুলো তৈরি করছে সেগুলো কিন্তু স্পেসে কাজে লাগবে, এবং সেটাকেই আদানি অ্যাডভান্স রিসার্চ সিস্টেম এটাকে নিয়েছে। এবং এরা বলেছে যে টেকনোলজি তোমরা যখন এরকম ভাবে ইউজ করছো, আমরা টাকাটা আমরা ঢালছি, কিন্তু একসঙ্গে আমরা কাজ করবো। মিসাইল সিস্টেম, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সিস্টেম, এগুলোর উপর কাজ চলছে। ক্লিন এবং গ্রিন এনার্জির ব্যাপারেও কিন্তু কোম্পানিটা অগ্রণীভাবে গ্রহণ করে। এই কোম্পানির কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে, যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি বলে নিলাম, ইসরো রয়েছে, ডিআরডিও রয়েছে, আইএফএ রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে, ভারত ফোর্জ রয়েছে, এগুলো তো রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রয়েছে, এরা সমস্ত কাজ করছে। এছাড়া আরো নামি দামি সবগুলো কোম্পানি কাজ করছে। বিদেশের কোম্পানির মধ্যে রাফায়েল কাজ করছে, আরেকটা কোম্পানিও কাজ করছে, তাই হচ্ছে আইএমআই সিস্টেম, সেও কাজ করছে। তো এইভাবে কাজ চলছে, খুব সুন্দর ব্যবস্থা। ব্যাপার আসছে এবারে যে বিষয়গুলো বলবো, একদিকে ফান্ডামেন্টাল কথা বলবো, সেকেন্ড ওয়ান বলে নেবো ম্যানেজমেন্ট কি বলছে, প্রজেকশন রিপোর্ট কি বলছে, সবগুলো একটু একটু করে বলে দেবো। প্রথম আসছি ফান্ডামেন্টালের দিকে। এবারে কেন বলছি খুব গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল কিন্তু আমাদেরকে খুব বিরাট কিছু দেখাচ্ছে না। এখানে আসি ইম্পর্টেন্ট পয়েন্ট, কোম্পানিটার মার্কেট ক্যাপ কত। কোম্পানি মার্কেট ক্যাপ এই মুহূর্তে রয়েছে 6200 কোটি, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপের দিকে এগোচ্ছে, ভেরি স্মল, ভেরি রিস্কি কোম্পানি। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও দেখে তুমি চমকে যাবে, কারণ প্রাইস টু আর্নিং রেশিও নর্মালি যেটা হয়, নর্মালি হচ্ছে যে পি দেখে আমরা একটা কোম্পানি ভ্যালুয়েশন বুঝি। এই কোম্পানির পি রয়েছে 102, 102, যেখানে আমি স্ট্যান্ডার্ডও যদি বলি, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 68 রয়েছে, মানে ডবলের কাছে চলে গেছে পি। মানে যে কোনো যারা ভ্যালু ইনভেস্টার তারা দেখে এই মুহূর্তে কোম্পানিটাকে ফেলে দেবে, বলবো না এই কোম্পানিতে ইনভেস্ট করবো না। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কিন্তুর মধ্যে লুকিয়ে রয়েছে, যারা একটু ভ্যালু ইনভেস্টিং এর নজর, বইয়ের নজর থেকে বাইরে যদি যায়, তারা কিন্তু ব্যাপারটাকে এভাবে দেখবে না। রিয়েল ইনভেস্টার যারা হয় তারা কিন্তু ব্যাপারটা এভাবে দেখবে না। কেন বলছি, আগেকার দিনের পুরোনো দিনের বস্তা পচা যে পি সিস্টেম ছিল, সেখান থেকে বেরিয়ে না আসা গেলে কিন্তু আমরা ইনভেস্টমেন্টের জগতে পা রাখতে পারবো না। এখানেও কিন্তু বুঝতে হবে, শুধু পি না, পিটা একটা অফকোর্স পার্ট, বাট নট অল। আমরা পি দেখে ফার্স্টে দেখে নিচ্ছি, প্রথমে পি দেখলাম 102, ওকে, এবার আমরা সেকেন্ড পার্টের দিকে যাবো, সেটাও কিন্তু শিক্ষণীয়, এটাও শিখবেন আস্তে আস্তে। পি যখন 102 দেখলাম, তখন আমি দেখবো গ্রোথ কোথায় আছে। গ্রোথ লেভেল যতক্ষণ না বাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পৌঁছতে পারছি না এক্সাক্ট লোকেশনে যে কোম্পানিটা কিরকম অবস্থা। গ্রোথ লেভেল কিন্তু তেমন ভালো নেই। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস জানার রয়েছে, সেটা হচ্ছে আর্নিং লেভেল কিন্তু তেমন ভালো নয়। আমি এর আগেই আলোচনা করে নিয়েছি, ক্লায়েন্ট কনসেন্ট্রেশন কাটিয়ে এরা আস্তে আস্তে উঠে আসছে। মানে এখন এদের যদি আমি দেখে নিই, ব্লুমবার্গের 30 জুন 2025 এদের অর্ডার বুক ছিল 930 কোটি 20 লক্ষ টাকা, এটা একটা অর্ডার বুক রয়েছে। তার মধ্যে আমি যদি দেখি ব্লুম এনার্জি রয়েছে 386 কোটি টাকা। তাহলে বুঝতে পারছো 386 যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোম্পানিটা প্রফিটেবিলিটি কত কমবে। যদি 386 থেকে মাত্র 3 কোটি অর্ডার দেওয়া হয়, তাহলে প্রফিটেবিলিটি কত গুণ কমবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু বোঝা রয়েছে। তো ব্লুম এনার্জি 386 কোটি টাকা যখন রয়েছে, ক্লিন এনার্জি রয়েছে 226 কোটি টাকা, এবং আস্তে আস্তে মুভ করে, যেটা বলছিলাম অ্যারোস্পেসের উপরে যে কাজগুলো, তাতে কিছু অল্প বিস্তর 20-25 কোটি টাকা করে এরা আসছে। মানে এটা মুভমেন্টটা পজিটিভ হচ্ছে। ইসরো ডিফেন্স থেকে কিন্তু বেশ কিছুটা আসছে, কিন্তু এখন ডাইরেক্টলি কনভার্ট হয়ে যাচ্ছে, ফলে প্রফিটেবিলিটি একটা বিরাট মাত্রায় চেঞ্জ আমরা দেখতে পারবো। এই মুহূর্তে যদি মার্কেট ক্যাপ 6200 যেটা বললাম, পি খুব হাই রয়েছে, যত আমরা দেখবো আর্নিংটা বাড়তে থাকবে তত কিন্তু পিটা কমতে থাকবে। এটা ভেরি ইজি থিং। মানে আমরা কি দেখেছি, সিপিএম মানে কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইড বাই আমরা কি করছি, আমরা রাখছি
আর্নিংস কে, ইপিএস কে, এবং যত ইপিএস বাড়বে তত কিন্তু আমাদের কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী পিটা কমতে থাকবে। পি এত কমবে তখনই ইনভেস্ট করবেন, এবং যখন ইনভেস্ট করুন ততদিনে কিন্তু অলরেডি অনেক কিছু পার হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই পিটা দেখায় কি, সেটা দেখায় পাস্ট নট ফিউচার, এটা কিন্তু বুঝতে হবে। প্রাইস টু আর্নিং রেশিও আমাদের ক্যালকুলেট করে যত আর্নিং বাড়ে তার উপরে পি কমতে থাকে, এবারে যত কমবে তখন তুমি ইনভেস্ট করবে। দ্যাট মিনস তুমি দূরে ইনভেস্ট করছো না, মানে তুমি যখন 100 টাকা ছিল স্টকটা তখন ইনভেস্ট করছো না, যখন তুমি 1000 টাকা হয়ে গেল তখন তুমি ইনভেস্ট করছো, তাহলে মানে 900 টাকা তোমার লস হলো। সুতরাং শুধু এটা নয়, অনেক কিছু বোঝার আছে, চলো পরে দেখাবো। এখন এই মুহূর্তে যেটা বোঝার সেটা হচ্ছে এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে। বললাম আগে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল খুব একটা ভালো নয়, 10.5, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 7, দুটোই কিন্তু কম। প্রোমোটার হোল্ডিং 31.7%। এখানেও একটা গল্প বলার রয়েছে, আমি বললাম না প্রথম অনেক কিছু বলার রয়েছে। এই কোম্পানি যেহেতু বহুদিন ধরে আমি স্টাডি করছি, কোম্পানি কিন্তু প্রোমোটার একটা সময় ভালো পরিমাণে ছিল, কনস্ট্যান্ট কিন্তু প্রোমোটার সেল করে যাচ্ছে। প্রোমোটার একদিকে বলছে পজিটিভিটি, অন্যদিকে সেল করছে। এখানেও ব্যাপার, প্রোমোটার সেল করছে মানে খারাপ তা না, প্রোমোটার সেল করার সঙ্গে ইনস্টিটিউশনালকেও লক্ষ্য রাখবে, এবং দেখা গেল কি রিটেলারের সংখ্যা বাড়ছে, সেটা কিন্তু রিস্কি জায়গা। আবার রিটেলারের মধ্যে আবার যদি বড় রিটেলার থাকে, যেরকম বিজয় কেডিএসআর বা এরকম ধরনের বড়, সেখানে কিন্তু আবার অনেকটা নিশ্চয় থাকে। সুতরাং অনেক জিনিস ভেবে বুঝে করতে হয়। ওই হাত দেখলাম সঙ্গে সঙ্গে বলে দিলাম যে এইটা এই রাশি এই গ্রহ এটা না ওটা অন্য, এখানে বোঝার আছে অনেক বিষয়, এবং বছর পর বছর ধরে স্টাডি করতে হয়। একটা অভিজ্ঞতা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোরও প্রয়োজনীয়তা পড়ে। আসা যাক যে পয়েন্টটার দিকে, সেটা আমি বলবো, সেটা হচ্ছে সেলস গ্রোথ। সেলস গ্রোথ কিন্তু ইমপ্রুভ হচ্ছে। বিগত 5 বছরের সেলস গ্রোথ আমরা দেখলাম খুব সুন্দর রয়েছে, কিন্তু সেলস গ্রোথ শুধু হলে তো হবে না, আর্নিংটাও বাড়াতে হবে। গ্রোথ ভালো আসছে কিন্তু আর্নিং আসছে না, সেটা তো চলবে না। এবার আসছি প্রোমোটারের কথা বলছিলাম, 31.7% প্রোমোটার হোল্ড করছে, হয়ে গেল এটা। এবার আসবো লাস্ট দিকে, প্রজেকশন কি বলছে। প্রজেকশন রিপোর্ট কিন্তু খুব ভালো বলছে, এবং প্রজেকশন রিপোর্ট যেটা ম্যানেজমেন্ট থেকে বলছে ভালো কথা বলছে। প্রজেকশন রিপোর্ট ওটা বলছে যেটা আগামী 2026 সালে গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে বাড়বে 26% বেশ, এবং এবিটাডি মানে আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামortization বলে এত বড় সব গাল ভরা শব্দটা না বলে যদি বলি নেট প্রফিট, মোটামুটি গোদা বাংলায় নেট প্রফিট যদি বলি, মানে লাভ, লভ্যাংশ, লাভ যেটা আসছে, লাভটা কি আসছে, লাভ হচ্ছে 21%, মোটামুটি প্রফিটেবিলিটি আসছে। এবিটাডি কেন বলি, সেখানে বলতে গেলে অনেক কিছু চলে আসে, কারণ সময় কম, মানে অনেক কিছু জিনিস যেগুলোকে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করা যায় না। ডেপ্রিসিয়েশন, একটা কোনো প্রোডাক্ট তুমি কিনলে, প্রোডাক্ট পেনটা কিনলে, পেনটা ব্যবহার করতে করতে কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে, পেনটার দামটা কমে আসছে, তখন আমাকে ভ্যালুয়েশন যেটা করতে হবে সেটা কিন্তু ফিউচার ভ্যালুয়েশন ক্যালকুলেশন করে। যাই হোক, এখন ওটাতে যাচ্ছি না, এখন সোজা এখানে আসছে, কারণ ওটা বলতে গেলে একটা আবার অন্য গল্প চলে আসবে। এই মুহূর্তে যেটা আসছে, নেক্সট 3 বছরের যে বক্তব্য রাখছে, 30% রেটে কিন্তু গ্রোথটা বাড়তে চলেছে বলে বলছে। এই মুহূর্তে ওরা যেটা বলছে যে টোটাল আমাদের আজকের দাঁড়িয়ে 1500 থেকে 2000 কোটি টাকার বিশাল অর্ডার বুক আমাদের সঙ্গে রয়েছে, এবং অর্ডার যেগুলো আসছে সেগুলো টোটাল মেলালে এরকম হবে। ঠিক আছে, আমি এটাকে মেনে নিলাম, এবং এখান থেকে মেনে নিচ্ছি যে নেক্সট 3 বছরের যে 30% ওরা বলছে সেটাকে কিন্তু রেভিনিউ গ্রোথের কথা বলছে, নট প্রফিট। আমি রেভিনিউ গ্রোথ থেকে প্রফিট গ্রোথ এবার আসবো, সেটা খুব ইন্টারেস্টিং। ফাইন্যান্সিয়াল 2026 এটার বেশ করে যে প্রজেকশন রিপোর্টটা তৈরি করছে, এখানে 25% ইয়ার অন ইয়ার বেসে তৈরি হচ্ছে, মানে পাস্ট যে 2024-25 এ যে ক্যালকুলেশন সেটা বেস করে। অথচ তারপরে অর্থাৎ ফাইনাল 2027 যেটা দেখছি সেখানে বলছে 30%, এবং 2028 যেটা বলছে সেটা হচ্ছে আবার 30%, মানে এরকম ভাবে প্রজেকশন রিপোর্ট 3 বছর করেছে। এবারে আসছি খুব প্র্যাকটিক্যাল ঘটনাতে। এসব তো সব শুনলাম, নিজস্ব মতামত কি, একটা পরিষ্কার বাংলা কথা, কোম্পানি ভালো, টেকনোলজি ভালো, ফান্ডামেন্টাল ভালো না। ফান্ডামেন্টাল কিসের উপর তৈরি হয়? বিজনেসের উপর তৈরি হয়। তোমার যদি একটা এমন কোনো ব্যবসা থাকে যে ব্যবসাটাকে ভালো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তোমার, তাহলে পর তুমি কি করবে, তোমার গুণ রয়েছে তোমার, কিন্তু তুমি টাকার অভাবে করতে পারছো না। বহু ব্যবসা কিন্তু টাকার অভাবে কিন্তু আটকে গেছে। তো এই কোম্পানির টেকনোলজি খুব ভালো রয়েছে, কোম্পানির অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে গভর্নমেন্টের সঙ্গে কাজ করা। এবারে কোম্পানিটা যদি আদানির সঙ্গে প্রচুর 15,000 কোটি টাকার যে এত বড় ডিলটা, এটা সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু ভালো একটা জায়গা তৈরি হলো। অর্থাৎ এখন এই মুহূর্তে আমরা দেখতে পাবো কোম্পানিটা কিন্তু দৌড়ানোর চেষ্টা করবে। কিন্তু একটা ঘটনা বলা দরকার, যখনই যে স্টক নেবেন সবসময় কিন্তু লং টার্ম চিন্তা করে নেবেন, শর্ট টার্মের জন্য নয়। কারণ আবারও কোম্পানি কিছুদিন পরে আবারও পড়বে, তখন বলবেন যে স্যার আপনি তো বলেছিলেন, আপনার কথা শুনে কিনেছিলাম। ব্যাপারটা তা না। আপনার যখন প্রফিট হচ্ছে তখন আমি জানতে পারছি না, যখন লস হচ্ছে তখন আপনি বলছেন আপনার জন্য। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে নিজে নেওয়া, নিজের দায়িত্ব নিজে বুঝে জেনে তবে এইসব কোম্পানিতে নেওয়া উচিত। কোম্পানির ফান্ডামেন্টাল এখনো ভালো না, কিন্তু বিজনেস ভালো,
বিজনেস সহযোগী এই যে এত বড় একটা আদানি অ্যারোস্পেস এবং ডিফেন্সের যে কোম্পানিটা এদের সঙ্গে টাই আপ করছে, 15,000 কোটি টাকা ঢালছে এদের ক্ষেত্রে বেশ কিছু এই অ্যামকার উপর কাজ করার জন্য, আলটিমেটলি এটা ফ্রুটফুল হতে সময় লাগবে, যেটা বলছে 2027 সাল এবং 2028 সাল এই হিসেবে টার্গেট করা বলছে 30% বাড়বে, অর্থাৎ গ্রোথ লেভেলটা সেখানে নিয়ে যাবে। যদি ব্যাপারটা ঠিকঠাক থাকে তাহলে একটা জায়গায় নিশ্চিত থাকা যায়, সেটা হচ্ছে কোম্পানি ভবিষ্যতে আমাদের কিন্তু খুব ভালো রিটার্ন দেবে। কিন্তু সবকিছু বলার সঙ্গে এটাও বলা দরকার, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইয়োর অ্যাডভাইজার, কারণ অ্যাডভাইজার ব্যাপারটা ভালো বলতে পারবে। আজকে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ডে।